Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় আসা যেই প্রশ্নগুলো বারবার এসে থাকে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং এই সমাধান করার কারণে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আমাদের যেই ভর্তি পরীক্ষা হোক চাকরির পরীক্ষা হোক যেন আমাদের প্রশ্নগুলো আসলে আমরা সমাধান করতে পারি। তাহলে চলুন আমরা আমাদের প্রশ্ন সমাধান শুরু করে দিই। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে বলা হয়েছে অল ম্যান আর মর্টাল, প্রত্যেকটা মানুষ মরণশীল। ঠিক আছে, তো এইখানে অল এটা কি হবে? এটা নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? এখানে দেখো অল মেন আর মর্টাল, যেহেতু আর ভার্ব তবে এর আগে কি হবে? সাবজেক্ট মানে নাউন হবে। এখন চিন্তা করে দেখো অল ম্যান, ঠিক আছে, ম্যান কি? নাউন, ম্যান নাউন। এখন দেখো অল কি করতেছে? নাউনের একটা সংখ্যা পরিমাণ প্রকাশ করতেছে। তাহলে যে নাউন এর সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, তাহলে এই উত্তরটা কি হবে? অল কি হবে? একটা অ্যাডজেক্টিভ। তার মানে ডি নাম্বারটা সঠিক উত্তর। এরপরে দেখো প্রশ্ন 2, অল। দেখো অল কিন্তু এখানে কি ছিল? অ্যাডজেক্টিভ। এখানে দেখো কি হয়? অল স্পোক ইন হিজ ফেভার, সকলেই তার পক্ষে কথা বলতেছিল, সকলেই তার পক্ষে কথা বলতেছিল। এখন দেখো এখানে অল কি হবে? স্পোক, ভার্ব, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট মানে নাউন হয় অথবা প্রনাউন হয়। অল কি? এটা কি নাউন? না, নাউনের পরিবর্তে বসেছে, সকলকে নির্দেশ করতেছে। তার মানে নাউনের পরিবর্তে, অল তো নাউন না, এখানে নাউন হওয়ার কথা ছিল, সাবজেক্ট নাউন বা প্রনাউন হবে। তার মানে নাউনের পরিবর্তে যে বসে তাকে কি বলে? প্রনাউন বলে। অতএব অল কি হবে? এখানে একটা প্রনাউন হবে। তাহলে 3 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করি। এখানেও দেখো হি ওয়াজ অল অ্যালোন, সে সম্পূর্ণ একা ছিল। হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম সে সম্পূর্ণ একা ছিল। চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ হবে? দেখো নাউন হবে, অ্যাডভার্ব, কোনটা হবে? দেখো এখন চিন্তা করো, হি ওয়াজ অ্যালোন, সে একা ছিল। অ্যালোনটা কি? তাহলে অ্যালোন নাউন অথবা প্রনাউন, এর কি করতেছে? মডিফাই করতেছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ। সে কি ছিল? কেমন ছিল? একা ছিল। এখন দেখো কেমন একা? সম্পূর্ণ একা ছিল, একদম একা ছিল। তাহলে অলটা কি করতেছে? এই যে অ্যাডজেক্টিভ, একে মডিফাই করতেছে না? তার মানে কি হয়? যেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেটা কি হবে? অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে উত্তর কি হবে? বি নাম্বার। তার মানে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে চলো আমরা 4 নাম্বার যেই রুলসটা প্রশ্নটা দেখে নিই। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, তোমাকে অবশ্যই সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মেক ইট কম্পাউন্ড উইদাউট চেঞ্জিং মিনিং, এটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করো। ঠিক আছে, তাহলে দেখো কেমন কম্পাউন্ড সেন্টেন্স তুমি তৈরি করবা। আমরা একটা হিন্টসটা দেখে নিই। দেখো কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট থাকবে। যেহেতু ক্লোজ দুটি নির্ভরশীল, অর্থাৎ কাজের উপর সফলতা নির্ভরশীল, সেহেতু কম্পাউন্ড এন্ড বসবে। যেহেতু এটা নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল, তাহলে কি বসবে? এন্ড বসবে। আচ্ছা, একটা আর কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কি বসে? এন্ড অর বাট বসে। ঠিক আছে, তো এখন দেখো ওয়ার্ক হার্ড ফর সাকসেস, এটার কম্পাউন্ড সেন্টেন্স হবে না। ওয়ার্ক হার্ড টু সাকসেস, কম্পাউন্ড সেন্টেন্স কি? দুইটা আলাদা আলাদা, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, সেন্টেন্স থাকবে। এখানে কি দুইটা আলাদা আলাদা সেন্টেন্স আছে? নাই। ওয়ার্ক হার্ড ফর দ্য সাকসেস এটা হবে না। তাহলে কি হবে? ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। হ্যাঁ, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হতে পারবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বার। এখন 5 নাম্বার প্রশ্নে চলে যাই। ড্যাশ আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম, শি সেড, সে বলেছিল আই রিমেম্বার, আমার স্মরণ আছে, দ্য হলিডে, ওই ছুটির দিনটার কথা। আই স্পেন্ট ইন ইউর হোম, যেটা আমি তোমার বাড়িতে কাটিয়েছিলাম। এখন দেখো এখানে একটা তুমি হিন্সটা দেখো, যেহেতু বাক্যটা পজিটিভ
এখানে বাক্যটা কি রয়েছে, পজিটিভ রয়েছে, তাই শূন্যস্থানে অলওয়েজ বসানো উচিত। কেন? কারণ দেখো ইভার এবং হার্ডলি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এই যে বাক্যটা, আমার কি স্মরণ নাই এমন বুঝাইতেছে না, এটা বুঝাইতেছে যে আমার কি স্মরণ আছে, যেই দিনটা আমি তোমার সাথে কাটিয়েছিলাম। তার মানে এখানে কি হবে না, ইভার হবে না এবং হার্ডলি হবে না। এখন দেখো ইউজুয়ালি অর্থ কি, সচরাচর, যা এখানে অপ্রাসঙ্গিক। এটা যদি ব্যবহার করো বাক্যের অর্থটা কি হবে, সুন্দর হবে না। এটা কি কখনো হয় যে আই ইউজুয়ালি রিমেম্বার, আমার মাঝে মাঝে স্মরণ হয় দ্য হলিডে, ওই দিনটার কথা। আই স্পেন্ট ইন ইউর হোম, যেটা আমি তোমার সাথে বাড়িতে কাটিয়েছিলাম। ঠিক আছে, এটা কিন্তু হয় না আমার মাঝে মাঝে স্মরণ হয়, এটা না, আমার সবসময় স্মরণ হয়, আমার স্মরণ থাকে। তাহলে এখানে কি হবে, অর্থের সাথে মিল রেখে আমরা ডি নাম্বার হবে সঠিক উত্তর, অলওয়েজ। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো। তাহলে চলো 6 নাম্বার প্রশ্ন সমাধান করি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। দেখো এখানে বলা আছে আই শ্যাল ইনফর্ম দিস টু ইউর ফাদার, আই শ্যাল ইনফর্ম ইউর ফাদার অফ দিস। ঠিক আছে, তো এইটা দেখো আমরা হিন্টসে তোমাকে বলে দিই, তাহলে তোমার পক্ষে কি হবে, প্রশ্নটা সমাধান করা সহজ হবে। দেখো কাউকে কোনো জিনিস জানানো বা কোনো কিছু সম্পর্কে অবহিত করতে, ঠিক আছে, ইনফর্ম সামবডি, ইনফর্ম সামবডি অফ সামথিং, এভাবে বসবে, ইনফর্ম সামবডি অফ সামথিং। বাক্যটির অর্থ আমি আমার বাবাকে, আমি তোমার বাবাকে এই বিষয়ে জানাবো, আমি তোমার বাবাকে এই বিষয়ে জানাবো। দেখো আই শ্যাল ইনফর্ম, তার মানে ইনফর্মের পর কি বসবে দেখো তো, সামবডি। সামবডি কোথায় আছে, এইখানে আছে সামবডি, এখানে রয়েছে সামবডি অফ সামথিং, এখানে টো রয়েছে, এটা বাদ হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কি হবে, বি নাম্বারটা হবে। তাহলে আই শ্যাল ইনফর্ম ইউর ফাদার অফ দিস, আমি তোমার বাবাকে এই বিষয়ে জানাবো। এখন দেখো আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাই। দ্য প্রটেস্টার্স ওয়ার ফোর্সড টু গিভ ইন, দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস, মানে কি গিভ ইন দ্বারা কি বোঝাচ্ছে, দ্য প্রটেস্টার্স বিক্ষোভকারীদের ওয়ার ফোর্স টু বাধ্য করা হয়েছিল তো গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে নথি স্বীকার করতে, নথি স্বীকার করা। তাহলে যারা আন্দোলনকারী তাদেরকে নথি স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। তো এ নাম্বার কি বলা হয়েছে দেখো, টু অ্যাকসেপ্ট ডিফিট, পরাজয় স্বীকার করতে, হ্যাঁ এটা হয়। তো রিট্রিট, রিট্রিট মানে পশ্চাৎপসরণ, পশ্চাৎ গমন, এটা তো হবে না, তাদেরকে পিছু হটতে বলা হয় নাই, নথি স্বীকার করতে মানে বলা হয়েছিল, ফোর্স করা হয়েছিল। তাহলে গিভিং তো রিট্রিট হবে না। টু ডু সামথিং আনউইলিং, অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কোনো কিছু করতে বলা হয়েছিল না। টু রান অ্যাওয়ে, পালিয়ে যেতে বলা হয়েছিল না। উত্তর কি হবে, ক নাম্বার। টু অ্যাকসেপ্ট ডিফিট, নথি স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। তাহলে চলো 7 নম্বর প্রশ্ন সমাধান করি। ইফ ইউ হ্যাড লেন্ট মি সাম মানি, যদি তুমি আমাকে কিছু টাকা দাও। ইফ ইউ হ্যাড লেন্ট মি সাম মানি, ঠিক আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ ক্লজ, এই সেন্টেন্সটা একটা ক্লজ দিয়ে কি করো, কমপ্লিট করো। তো দেখো ইফ ইউ হ্যাড ল্যান্ড, তাহলে হ্যাডের পরে যদি ল্যান্ড মানে বি3 থাকে, তাহলে কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। ঠিক আছে, থার্ড কন্ডিশন কেন সমাধান করবা এটা আমরা একটু দেখাই নিই। হিন্টসটা দেখো, থার্ড কন্ডিশন দুই ভাবে হয়, একভাবে কি ইফ, আরেকভাবে যদি হেড দ্বারা শুরু হয়। ইফ এরপরে যদি সাবজেক্টের পরে যদি হেড প্লাস বি3 থাকে, তাহলে কি হবে, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 হবে। ঠিক আছে, একভাবে যেমন ইফ আই হ্যাড নোন রিফাত, যদি আমি রিফাতকে চিনতাম, আই কুড হ্যাভ গন টু দ্য স্টেশন, আমি স্টেশনে যাইতাম তাকে আনতে। ঠিক আছে, আবার যদি হ্যাড সাবজেক্ট প্লাস বি3 হয়, তাহলে কি থার্ড কন্ডিশন হয়, তখন কি হবে, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 হবে। যেমন হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, যদি আমি তোমার অবস্থায় থাকতাম, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি এই অফারটা কি করতাম, গ্রহণ করতাম। তো এইখানে দেখো ইফ ইউ হ্যাড লেন্ট মি সাম মানি, যদি তুমি আমাকে কিছু টাকা দাও। তো এখন দেখো আই সাবজেক্ট বা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ হবে, তাই না? তাহলে এখন দেখো এখানে যেটা রয়েছে, উড হ্যাভ নাই, এটা বাদ, ওয়াজ হবে না, উড হ্যাভ বিন গ্রেটফুল এটা কিন্তু হবে, উড হ্যাভ প্লাস বি3, বি এর বি3 কি বিন হবে। তাহলে আই উড হ্যাভ বিন গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কি হতাম, কৃতজ্ঞ হতাম, যদি তুমি আমাকে কিছু টাকা দিতে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, সি নাম্বারটা সঠিক উত্তর হবে। তাহলে 8 নাম্বারটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো
এ স্নেক, একটা স্নেক, সাপ, বাইট হিম ইয়েস্টারডে, তাকে গতকালকে কামড় দিয়েছিল। ঠিক আছে, তো এখন দেখো আমরা একটু দেখে নিই বাইট এর বি1 বি2 বি3 কি। দেখো বাইট, বিট, বিটেন, বাইট, বিট, বিটেন, বাইট, বিট, বিটেন। এখন দেখো কোনো সেন্টেন্সে যদি এগো, বিফোর, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর প্রভৃতি অথবা অতীতকাল উল্লেখ থাকলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে ভার্বের বি2 হবে। তো এখন দেখো এ স্নেক, যেহেতু ইয়েস্টারডে রয়েছে তার মানে পাস্ট টেন্স হবে। এ স্নেক বাইট, বাইট কি প্রেজেন্ট না? তার মানে এটা ভুল। এ স্নেক বিট হিম ইয়েস্টারডে, তার মানে কি খটা হতে পারে, বিট হিম ইয়েস্টারডে। এ স্নেক বিটেন হিম, বিটেন কি পাস্ট পার্টিসিপল ফ্রম হ্যাভ হ্যাড ছাড়া কি হবে না? এটা ভুল। এ স্নেক বিট হিম ইয়েস্টারডে, বিট তো বানানি ভুল হয়েছে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হবে খ নাম্বার। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। হিজ অ্যাপিয়ারেন্স ইজ আনস্মাইলিং। আচ্ছা, এর আগে কত নাম্বারটা ছিল? আমাদের হয়তো নাম্বারিংটা একটু ভুল হয়েছে, তো সমস্যা নাই, এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ আমরা যত বেশি প্রশ্ন সমাধান করব, আমাদের অ্যাডমিশন হোক, চাকরির প্রস্তুতি যে পরীক্ষাগুলো হোক, আমাদের কিন্তু রুলস যতই পড়ি না কেন কোনো ফায়দা কিন্তু হবে না যদি আমরা প্রশ্ন সমাধান না করি। দেখেন আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আপনি যে কোনো সময় থাকেন না কেন, আপনি কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই প্লেলিস্টটা থাকবে। আপনারা যদি দেখেন তাহলে পরীক্ষায় যে কোনো টাইপের প্রশ্ন আসুক আপনারা সমাধান করতে পারবেন। তাহলে আমরা বেশি থেকে বেশি প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখি আমরা। হিজ অ্যাপিয়ারেন্স ইজ আনস্মাইলিং, যদিও তার উপস্থিতিটা ছিল কি আনস্মাইলিং, মানে হাসি খুশি ছিল না, বাট কিন্তু ড্যাশ। দেখো বাট মানে কি, হি ইজ পোর বাট অনেস্ট। ঠিক আছে, বাট সবসময় কি করে, একটা পজিটিভের সাথে নেগেটিভ তুলনা করে। ঠিক আছে, মানে এমন দুইটা বাক্যকে জোড়া দিবে যেটা কি স্বাভাবিক না। যেমন দেখো দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট বসে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব হলেও কি সৎ। কিন্তু দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে এন্ড বসে। আই ওয়াজ স্যাড অ্যান্ড আনহ্যাপি, আমি অসুখী ছিলাম এবং দুঃখিত বিরক্ত ছিলাম। আচ্ছা, তো এখন দেখো তাহলে হিজ অ্যাপিয়ারেন্স ইজ আনস্মাইলিং, তার যে উপস্থিতিটা, তার যে উপস্থিতিটা কি ছিল আনস্মাইলিং, মানে কোনো হাসি খুশি ছিল না, বাট কিন্তু। ঠিক আছে, হি ইজ আনকম্প্রোমাইজিং অন ম্যাটার্স অফ টাস্ক পারফরমেন্স। হি ইজ আনকম্প্রোমাইজিং মানে সে একদম কি ছিল, সে একদম কি ছিল, সে একদম আপোষহীন ছিল। অন ম্যাটার্স অফ টাস্ক পারফরমেন্স, কার্য সম্পাদনের ক্ষেত্রে সে একদম কি ছিল, আপোষহীন ছিল। এটা কিন্তু সমজাতি হয়ে যাইতেছে। ঠিক আছে, মানে সে কোনো হাসি খুশি না, সে কার্য সম্পাদনের ক্ষেত্রেও আপোষহীন, তাহলে বাদ দিয়ে কোনো লাভ আছে? তার মানে এটা হবে না। হি লুকস ভেরি সিরিয়াস অন মোস্ট ওকেশন, এটা কিন্তু সমজাতি হচ্ছে। যদি বলতাম সে মানে অখুশি ছিল এবং সে সকল যে ওকেশনগুলা অনুষ্ঠানে সে খুবই সিরিয়াস থাকতো, তাহলে এন্ড দিলে ঠিক হইতো, কিন্তু বাট কিন্তু এটা হয় না। পিপল আর অ্যাফ্রেড অফ হিম, এটা কি বাদ দেওয়া হবে? না। কিন্তু দেখো হিজ হার্ট ইজ ফুল অফ কম্প্যাশন, তার হৃদয়টা ছিল সম্পূর্ণ পরিপূর্ণ অফ কম্প্যাশন,
সহানুভূতিতে ফর আদার্স, অন্যদের জন্য সহানুভূতিতে তার হৃদয়টা কি ছিল, একদম পরিপূর্ণ ছিল। এটা কিন্তু হবে, কারণ সে যে উপস্থিতিটা, সে যে হাজির হয়েছিল, যখন সে তার কোনো হাসি খুশি ছিল না, কিন্তু তার হৃদয়টা কি একদম অন্যদের জন্য সহানুভূতিতে পরিপূর্ণ। তাহলে এখানে কি হবে, বাক্যটা মিলবে। তার মানে কি, হিজ অ্যাপিয়ারেন্স ইজ আনস্মাইলিং, তার যে সম্মুখে আসাটা যদিও সে কি ছিল, মানে একদম হাসি খুশিহীন ছিল, কিন্তু তার হৃদয়টা কি ছিল, পরিপূর্ণ ছিল অন্যদের প্রতি সহানুভূতিতে। তাহলে ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। আচ্ছা, তো এখন দেখো 9 নাম্বার, হি ওয়ার্কস হার্ড অল ডে রাউন্ড, সে সারাদিন কঠোর পরিশ্রম করে। তো হার্ডটা কি হবে, কোন পার্ট অফ স্পিচ হবে? দেখো, এই যে ওয়ার্ক, ঠিক আছে, এটা ভার্ব। হার্ড কাকে মডিফাই করতেছে, কাজটা কি, সে কেমন পরিশ্রম করে, কেমন কাজ করে, কঠোর, অনেক কাজ করে, ঠিক আছে না? তাহলে ভার্বকে মডিফাই করে কি, অ্যাডভার্ব। তাহলে গ নাম্বার হবে সঠিক উত্তর। 10 নাম্বার দেখো, চেঞ্জ দ্য বয়েস, দ্য বয় লাফড অ্যাট দ্য বিগার, ছেলেটি কি ভিক্ষুককে নিয়ে হাসি তামাশা করেছিল, মস্করা করেছিল। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, দেখো, একটি বয়েসের ভার্বটি যদি গ্রুপ ভার্ব হয়, তাহলে সবসময় যে প্রিপোজিশনটা যুক্ত থাকবে সেটা পেসিভ ভয়েসে সর্বদাই ভার্বের সাথে কি, পাস্ট পার্টিসিপল যে হবে ভার্বের সাথেই থাকবে। একটি ভয়েসের যে ভার্ব, এটা যদি গ্রুপ ভার্ব হয়, যেমন লাফ এট, হাসি তামাশা করা, ঠাট্টা করা, মস্করা করা, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব। তাহলে সংযুক্ত যে প্রিপোজিশনটা, এই যে প্রিপোজিশনটা পেসিভ ভয়েস এর সর্বদাই পাস্ট পার্টিসিপলের সাথে বসবে। যেমন যদি আমি বলি হি লাফড এট মি, পেসিভ কি হবে, আই ওয়াজ লাফড এট বাই হিম, আই ওয়াজ লাফড এট বাই হিম। এই যে লাফড এট, এটা কি হবে না, বিভক্ত হবে না, আলাদা হবে না। তার মানে দেখো, আমরা জানি খুবই সহজ। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে দ্য বিগার, যেহেতু লাফড এট আছে বি টু, তাহলে ওয়াজ ওয়ার হবে, যেহেতু বিগার একজন, তাহলে ওয়াজ হবে, ঠিক আছে? তো এখন দেখো লাফড, ঠিক আছে, তাহলে কি হবে, ওয়াজ, হ্যাঁ, লাফড। এখানে যেহেতু কি বিং আছে, এখানে কি আইএনজি আছে, আইএনজি নাই, তার মানে এই দুটা হবে না। এখন দেখো, এখানে এট কি আছে, এট নাই, তার মানে এখানে কি আছে, এট আছে, তার মানে প্রথম তিনটা ভুল, 3 নাম্বার হবে সঠিক উত্তর। দ্য বিগার ওয়াজ লাফড এট বাই দ্য বয়, এটা হবে সঠিক উত্তর। দেখো, আমাদের ইউটিউব চ্যানেলের মাঝখানে ভয়েসের ভিডিওটা দেওয়া রয়েছে, তোমাদের যদি ভয়েস সম্পর্কে ধারণা কম থাকে, আমাদের ভিডিওটা দেখে আসতে পারো। আমরা চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে আমাদের ভয়েস যে ক্লাস এর লিঙ্কটা দিয়ে রাখতে। পরে দেখো, ওয়ান হো অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেথ, যে কি ওয়ান একজন, হো অ্যাবান্ডন্স যে পরিত্যাগ করেছে, হিজ রিলিজিয়াস ফেথ তার ধর্মীয় যে বিশ্বাস, এটা ইজ কল্ড, তাকে বলা হয় কি? তো দেখো, আমরা যে জিনিসগুলো দেখে নিই। অ্যাপোস্টেট মানে কি, স্বধর্মত্যাগী ব্যক্তি। ওয়ান হু গিভস আপ, একজন যে ত্যাগ করেছে, ওয়ান্স রিলিজিয়ন, একজনের ধর্ম বা রিলিজিয়াস ফেথ, তার যে ধর্মীয় বিশ্বাস, এটা ত্যাগ যে করে তাকে কি বলে, অ্যাপোস্টেট, স্বধর্মত্যাগী। পরে দেখো, প্রোফেন ইহজাগতিক, নো রিলিজিয়াস। প্রোফেন মানে কি, নো রিলিজিয়াস মানে কোনো ধর্মীয় না, দুনিয়াবি। অ্যাগনোস্টেট, অ্যাগনোস্টিক, অজ্ঞেয়বাদী। এটা কেমন, ওয়ান হু ইজ নট শিওর অফ গড, যে স্রষ্টা সম্পর্কে শিওর না, নিশ্চিত না। তার মানে যে ধর্মকে ত্যাগ করেছে তাকে কি বলে, প্রোফেন না। নন রিলিজিয়াস কি হবে না, এ গুড পারসন, এটা হবে না, অ্যাগনোস্টিক হবে না, অ্যাপোস্টেট, স্বধর্মত্যাগী হবে। এ নাম্বার সঠিক উত্তর। তাহলে 12 নাম্বারটা দেখি। এপিক হোলস, এপিক হোলস, টপিক হোলস, টপিক হোলস মানে হচ্ছে সমালোচনা করা, সমালোচনা করা। তার মানে এটার উত্তর কি হবে, দেখো,
দ্য ফাইন্ড সাম রিজন, কিছু কারণ খুঁজে বের করা। টু কোয়ার, ঝগড়ার জন্য কারণ খুঁজে বের করা না। টু ডেস্ট্রয় সামথিং, কোনো কিছু ধ্বংস করা না। টু ক্রিটিসাইজ সামথিং সামওয়ান, কারো সমালোচনা করা। টু ক্রিটিসাইজ সামওয়ান, কারো সমালোচনা করা। এটা কি হবে? সঠিক উত্তর হবে। ঠিক আছে, বা নাকি এটা কি হবে দেখো তো, টু কাট সাম পার্ট অফ অ্যান আইটেম, কোনো যে একটা পণ্য বা কোনো কিছুর, হ্যাঁ, এটা কাট করে ফেলা, এটা না। তার মানে সি নাম্বার সঠিক উত্তর। টু পিক হোলস, সমালোচনা করা। টু ক্রিটিসাইজ সামওয়ান, সি নাম্বার। 13 নাম্বারটা দেখো, ম্যান হু হ্যাজ কমিটেড, একটা মানুষ, মানুষ, হু হ্যাজ কমিটেড, যে ঘটিয়েছে, সাচ এন্ড ড্যাশ ক্রাইম, একটা ড্যাশ ধরনের অপরাধ, মাস্ট গেট, তাকে অবশ্যই পেতে হবে, দ্য মোস্ট সেভারি পানিশমেন্ট, কঠোর শাস্তি পেতে হবে। ঠিক আছে, তো এখন দেখো শাস্তিটা কেমন হয়। ইনজুরিয়াস, একটু দেখাই নেই। ইনজুরিয়াস মানে কি? ক্ষতিকর। শাস্তি কি মানে ক্রাইমটা কি? ঠিক আছে, এটা কি ক্ষতিকর ক্রাইম হয়? না। আনওয়ার্দি, অযোগ্য হবে, অযোগ্য কখনো ক্রাইম হয়, সন্ত্রাসকে অযোগ্য হয় না। আনচ্যারিটেবল, নির্দয়, দয়াশূন্য কি ক্রাইম হয়? না। অ্যাবোমিনেবল, ন্যাক্কারজনক। অ্যাবোমিনেবল মানে কি? ন্যাক্কারজনক। দেখো ক্রাইমটা কি হবে? ন্যাক্কারজনক হবে। ঠিক আছে, ক্রাইমের সাথে কিন্তু ইনজুরিয়াস হয় না। ইনজুরিয়াস কি ক্রাইমের সাথে হবে? ক্ষতিকর কি? কীটনাশক, কীট পতঙ্গ হবে ক্ষতিকর। ক্রাইম কি হবে? অ্যাবোমিনেবল, ন্যাক্কারজনক হবে। তাহলে উত্তর কি হবে? ডি নাম্বার। তাহলে 14 নাম্বারটা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ভয়েস ফর্ম অফ হোম হি ইজ টিচিং জিওগ্রাফি, কাকে সে জিওগ্রাফি শেখাচ্ছে, এর প্যাসিভ কি হবে? দেখো হোম থাকলে কি হয়? হো হয়। তার মানে এ নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল। ঠিক আছে, তো আমরা একটা প্যাসিভ ভয়েস দেখি। দেখো হোম থাকলে কি হয়? হো হয়। তার মানে এই দুটো সঠিক উত্তর হতে পারে। আমরা জানি যখন এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তখন প্যাসিভে কি হয়? এম বিং, ইজ বিং অথবা আর বিং হয় সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো ইজ বিং আছে, এখানে কি ইজ বিং আছে? নাই। তার মানে উত্তর কোনটা ভুল হবে? সি নাম্বারটা ভুল। তার মানে সঠিক উত্তর হবে বি নাম্বার, হু ইজ বিং টট জিওগ্রাফি বাই হিম। তো এখন দেখো আমরা একটা জিনিস দেখে নিই, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। দেখো হু থাকলে বাই হুম হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, দেন সাবজেক্ট বি3 বাকি অংশ হবে। একটা অ্যাক্টিভ ভয়েস দেখো, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি পড়িয়েছে। প্যাসিভ কি হবে? বাই হোম, টট যেহেতু বি2 তাহলে ওয়ার হবে, ওয়াজ ওয়ার, তাহলে ইউ এর সাথে ওয়ার হয়, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। তো একটা জিনিস খেয়াল রাখবা, এই যে স্ট্রাকচারগুলো মুখস্থ করা কিন্তু খুব কঠিন। তুমি যদি আই ট্রাইস, আমি যদি বলি প্যাসিভ করো তো রাইস ইজ ইটেন বাই মি, একদম সহজ। এখন তো রাইস ইজ ইটেন বাই মি যখন বলবা অবজেক্ট সাবজেক্ট হয়, রাইস ইজ বি ভার্ব হয়, ইটেন বি3 হয়, বাইরে আগে এক্সটেনশন বসে পরে বাই পরে মি, তো স্ট্রাকচার কিন্তু এমনি হয়ে যায়। তো এই স্ট্রাকচার যে মুখস্থ করা সো টাফ থাকবে না মনে। তুমি যদি এটা কয়েকবার পড়ো, হু টট ইউ ইংলিশ, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, হু টট ইউ ইংলিশ, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, তো এটা তুমি কয়েকবার প্র্যাকটিস করো, এটা তোমার মুখস্থ হয়ে যাবে। তখন স্ট্রাকচার মুখস্থ করার জন্য তোমার কি করতে হবে না? কষ্ট করতে হবে না। 15 নাম্বারটা দেখো, ডু ইউ এনজয় টিচিং, তুমি কি টিচিংটা এটা এনজয় করো? দ্য টিচিং ইজ, মানে এখানে হেয়ার দ্য টিচিং ইজ এ কি হবে? দেখো আমাদের এই হিন্টসটা একটু দেখে নিই, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর করা সহজ হবে। দেখো আমি যদি মুখ দিয়া বলি এটুকু না বাসাই, কোনো কিন্তু আমার সমস্যা হবে না, কিন্তু আমার কথা বুঝতে তোমাদের যদি সমস্যা হয়, এই কারণে আমরা আগেই একটা হিন্টসটা বাসাই দিতেছি। দেখো বার প্লাস আইএনজি একই সাথে বসে যদি, হ্যাঁ, নাউন এর নে কাজ করে, তখন তাকে কি বলে? জিরান্ট বলে। যেমন ধরো ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটা একটা ভালো অভ্যাস। তো এই যে ওয়াক মানে কি ভার্ব না, এর সাথে আইএনজি হয়ে কি নাউনের কাজ করতেছে না, তার মানে এটা কি জিরান্ট। আরেকভাবে যদি তুমি চিন্তা করো ট্রান্সিটিভ ভার্ব এর অবজেক্ট হিসাবে,
ট্রান্সিটিভ ভার্ব মানে কি যে অবজেক্ট গ্রহণ করে, এর অবজেক্ট হিসাবে সাধারণত জিরান্ট বসে। এখানে বাক্যের এনজয় ভার্বটি হচ্ছে ট্রান্সিটিভ। যেমন ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো, কি উপভোগ করো। পড়ানো, তার মানে কি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট ধরো। অথবা টিচিং, ভার্বের সাথে আইএনজি হয়, নাউনের কাজ করছে। যেমন অবজেক্ট কি হয়, নাউন হয়, তার মানে এটা কি হবে, জিরান্ট হবে। কি হবে, নাউন হবে না, এটা কি হবে, জিরান্ট। কারণ ট্রান্সিটিভ ভার্ব এর অবজেক্ট হিসেবে সাধারণত জিরান্ট হয়। আর ভার্বের সাথে আইএনজি, যেমন টিচ, শিক্ষা দেওয়া, হ্যাঁ, তো এর সাথে আইএনজি টিচিং, তো ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের স্থানে বসছে, তার মানে এটা জিরান্ট হবে। ডি নাম্বার সঠিক উত্তর। 16 নাম্বারটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। নিজের কোনটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি তুমি দেখো এ নাম্বার, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, তো এইটা দেখার আগে দেখো কম্পাউন্ড সেন্টেন্স তুমি কিভাবে চিনবা একটু দেখাই দেই। দেখো সিম্পল সেন্টেন্স কি, এ সেন্টেন্সে শুধুমাত্র একটি ক্লজ থাকে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে। যেমন আই সো হিম রিডিং, তো একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব, ঠিক আছে। তো এই দেখো টার্নিং টু দ্য লেফট, বাম দিকে ঘুরে, ইউ উইল সি দ্য শপ, তুমি ওই দোকানটা দেখতে পারবা। তো এই বাক্যটা দেখো একটা কি সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব সি, ঠিক আছে। তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এটা কি কম্পাউন্ড সেন্টেন্স না। কমপ্লেক্স সেন্টেন্সটা দেখো, সাধারণত একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন দো রাজীব ইজ ইল, হি রেগুলারলি অ্যাটেন্ডস ক্লাসেস, ঠিক আছে। যদিও রাজীব অসুস্থ, সে রেগুলার নিয়মিত কি করে ক্লাসে উপস্থিত থাকে। তো এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো এখন দেখো কি, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন, তুমি শিখতে পারবা। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তুমি শিখতে পারবা। তার মানে একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো কম্পাউন্ড সেন্টেন্স, একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে যাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেমন ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর অথবা বা অন্যথায় ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা। এখন সিনাবাটা দেখো কম্পাউন্ড সেন্টেন্স, আই শ্যাল ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করব, অর নাইলে অথবা আই শ্যাল ফেল, আমি ব্যর্থ হব। তার মানে কি দুইটা আলাদা আলাদা ডিপেন্ডেন্ট ক্লজ, আর দুইটা কি আলাদা আলাদা বসছে, ঠিক আছে, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না। তার মানে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আসছে, এটা তো কম্পাউন্ড সেন্টেন্স বলতেছি না, ঠিক আছে। আর কি নাই, দুটো আলাদা যেহেতু ক্লজ নাই, দুটো আলাদা সাবজেক্ট নাই, ফাইনিট ভার্ব নাই, ঠিক আছে। এখন দেখো আমরা 17 নম্বর প্রশ্ন সমাধান করি। হুইচ স্পেলিং অফ দ্য ফলোইং, হ্যাঁ, ওয়ার্ড ইজ কারেক্ট, মানে কোন বানানটা সঠিক। ফিনোমিনোলজিক্যাল, ঠিক আছে, PHE ফিনো MENO, FINOMINOLOGICAL, ফিনোমিনোলজিক্যাল, ঠিক আছে। তো এটা হবে, অর্থটা কি অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় এমন। তোমরা যদি আরো কিছু দেখো, এইগুলা কিন্তু বেশি আসে, ঠিক আছে, দেখবা পিডেস্ট্রেইন পথচারী, প্যারাসাইট, ঠিক আছে, PARASIT প্যারাসাইট, পারসিভারেন্স, ঠিক আছে, নিউমোনিয়া, দেখবে এই বানানটা কিন্তু মাঝে মাঝে আসে। PNEU নিউ, MONIA, PNEUNOMIA নিউমোনিয়া, পার্সোনেল, ঠিক আছে। PER পার SO ডাবল N কি হয়, ডাবল NEL পার্সোনেল। প্রিভিলেজ, PRIVILEGE প্রিভিলেজ। 18 নাম্বারটা দেখো, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস, ঠিক আছে। দ্য অ্যাকিউজড মার্ডারার, আনলেস যদি না দ্য ক্রাউন সরকার, ক্যান মেক এ বেটার কেস, যদি সরকার একটা ভালো সাক্ষী উপস্থিত করতে না পারে, ঠিক আছে। দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিক্টেড, এই যে অভিযুক্ত যে খুনিটা
তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। এখানে ক্রাউড মানে কি, সরকার দলীয় যেই কর্মকর্তা রয়েছে তারা যদি উপযুক্ত প্রমাণ হাজির করতে না পারে তাহলে। তো এখন এটা দেখো কি বলা হয়েছে, আন্ডারলাইন পার্ট অফ দ্য ক্লোজ ইজ, এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, না কোনোটাই না। দেখো ক্লোজ সম্পর্কে একটা ধারণা আমরা নেই। এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ কয়েক প্রকার, তা আমরা কিছু বর্ণনা করি। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশন, ঠিক আছে। দেখো সাধারণত প্রিন্সিপাল ক্লজ এর কাজের শর্ত প্রকাশ করে, যেমন ইফ, এখানে দেখো ইফ থাকবে যদি, আনলেস, ইন কেস, হ্যাঁ, ওয়েদার, ইন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট ইত্যাদি দ্বারা শুরু হয়। কি করবে? একটা কন্ডিশন দিবে। দেখো মানে একটা কন্ডিশন দিচ্ছে, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস ইউ গো উইথ মি, যদি তুমি আমার সাথে না যাও। এই যে আনলেস দ্বারা শুরু হয়েছে, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, ঠিক আছে। বা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, দেখো সাধারণত প্রিন্সিপাল ক্লোজ এর কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে এবং কি থাকে, হোয়ার, হোয়ার ইভার, সাম হোয়ার, এনি হোয়ার, এভরি হোয়ার ইত্যাদি দ্বারা শুরু হয়। যেমন ইউ মে গো হোয়ার ইভার ইউ লাইক, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো। ইউ মে গো, তুমি যেতে পারো, হোয়ার ইভার ইউ লাইক, তোমার যেখানে ইচ্ছা, ঠিক আছে। এটা কোনো স্থান বুঝাইতেছে না, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম যদি দেখো, সাধারণত প্রিন্সিপাল ক্লোজ এর কার্য সম্পাদনের সময় নির্দেশ করবে এবং হোয়েন, হোয়েন ইভার, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, ঠিক আছে, ইত্যাদি দ্বারা শুরু হবে। যেমন হি কেম, সে এসেছিল, হোয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম। মানে এটা কি করবে? এর সময় নির্দেশ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেস নির্দেশ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, কন্ডিশন শর্ত নির্দেশ করলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তার মানে দেখো যদি সরকার উপস্থিত না করতে পারে, আনলেস দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তার উত্তর কি হবে? বি নাম্বারটা। দেখো কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, হোয়াই ডিড ইউ নট থ্রিউ, মানে দ্য ব্যাক অ্যাওয়ে। তো এইখানে কি রয়েছে? ভুল রয়েছে, তো আমাদের শুদ্ধটা নিতে হবে। দেখো আমরা যদি প্রথমেই থ্রো, এ তিনটা বার ফ্রম জেনে নেই, থ্রো, থ্রিউ, থ্রোন, থ্রো, থ্রিউ, থ্রোন, বি1, বি2, বি3। দেখো ডিড এরপরে কি কখনো থ্রোন হয়? হয় না, এটা ভুল। হ্যাড এরপরে কি হবে? থ্রিউ, বি2 হবে না, বি3 হয়, থ্রন, এটা ভুল। তো ডিড ইউ নট থ্রো এটা হতে পারে। আর এ দেখো হোয়াই এর পরে কি হবে? ইউ হবে না, অক্সিলারি বার প্রথমে আসবে, তার মানে ডি ভুল। সঠিক উত্তর কি হলো তাহলে? সি নাম্বার। এখন দেখো 20 নাম্বার, এটা হচ্ছে পিন পয়েন্ট এরর। এরকম যখন থাকবে মার্ক করা, কোথায় ভুল আছে এটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। দেখো দেয়ার ওয়ার সো মাচ পিপল, সেখানে অনেক মানুষ ছিল। ট্রাইং টু লিভ, যারা ত্যাগ করতে চেষ্টা করতেছিল দ্য বার্নিং বিল্ডিং, এই যে জ্বলন্ত বাড়িটা ত্যাগ করতে চেষ্টা করতেছিল, সেখানে অনেক মানুষজন, মানে সেখানে অনেক মানুষজন কি করতেছিল? যে জ্বলন্ত বিল্ডিংটা, বাড়িটা ত্যাগ করতে চেষ্টা করতেছিল। দ্যাট দ্য পুলিশ হ্যাড এ গ্রেট অফ ট্রাবল কন্ট্রোলিং দেম, তাদেরকে নিয়ন্ত্রণ করা পুলিশদের জন্য কি খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। তো ওয়ার, দেয়ার ওয়ার, দেখো ওয়ার যেহেতু রয়েছে, ধরো এখানে পিপল রয়েছে একাধিক, তার মানে ওয়ারটা যুক্তিসঙ্গত, ঠিক আছে। টু এর পরে বি1 বসে, ওকে। কিন্তু দেখো পিপল কি, এটা কি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন? না, আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, তার আগে মাছ বসে। আর কাউন্টেবল নাউন আগে কি বসে? মেনি বসে। মাছ মিল্ক, দুধ কি গণনা করা যায়? মাছ ওয়াটার, পানি গণনা করা যায় না, তখন মাছ হবে। যেটা গণনা করা যায় তার আগে মেনি হবে, তার মানে এটা কি ভুল, ঠিক আছে। দেখো পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই তার পূর্বে মেনি বসবে। তার মানে উত্তর কি হবে? কোনটা ভুল এইটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে ভুলটা হচ্ছে মাছ, এখানে ভুল হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।
যদি আমাদের ভিডিওটা আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার বন্ধু-বান্ধব ভিডিওটা দেখতে পারে, উপকৃত হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের এরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে আপনাকে? সাবস্ক্রাইব করতে হবে। আর দেখুন আমরা যে এই প্রশ্নগুলো সমাধান করব, প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই চাকরির পরীক্ষায় অ্যাডমিশনে। আমরা এরকম আরো অনেক প্রশ্ন সমাধান করব যদি আপনাদের সাড়া পাই তবে। তো অতএব লাইক করার চেষ্টা করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ইনশাআল্লাহ আমরা সামনে খুব তাড়াতাড়ি এরকম আরো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।